আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যারা ক্লাসে যুক্ত হয়েছেন একটু বলেন কথা ক্লিয়ার আছে কিনা? কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু যদি বলেন। আসলে আজকে একটু আমার সময়টা একটু কম। এরপরও আমি শিডিউলটা মিস না যাওয়ার জন্য একজন লিখেছে কথা শোনা যাচ্ছে না। আচ্ছা এখন একটু শোনা যাচ্ছে কিনা দেখেন। শিডিউলটা মিস না যাওয়ার জন্য আমি ছোট করে একটা ক্লাস নেওয়ার ট্রাই করতেছি। এখন শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, এখানে এখন দেখা যাচ্ছে যে শোনা যাচ্ছে, জি কথা শোনা যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আহ, আমরা আছি হচ্ছে, ঠিক আছে, সবাই জয়েন করেন আস্তে আস্তে, এবং যারা জয়েন করেছেন একটু শেয়ার করে দেন গ্রুপে যেন সবাই আসতে পারে। তো আমরা আজকে যেহেতু আসলে আমার সময় একটু কম, এই জন্য আমি খুব দ্রুত শুরু করে দিব। একটু মনোযোগ দিবেন। আহ, তাহলে আমরা হচ্ছে আছি বেস 3-তে। বেস 3 আমরা অলরেডি 3টা ক্লাস করে নিয়েছি। আমি যদি একটু দেখি গত ক্লাস আমরা কি নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাস 3-তে আমরা হেডিং ট্যাগ গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে ফন্ট ট্যাগের একটা অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা গত ক্লাসটা করেন নাই অবশ্যই ক্লাসটা করে আসবেন। যারা নতুন তাদের জন্য বারবার বলি, সিকোয়েন্স মেনটেন করবেন। আপনি যে বেচে আছেন পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আপনি বেচের প্রত্যেকটা ক্লাস দেখে আসবেন, ঠিক আছে, একটার পর একটা। যদি একটা ক্লাস মিস করেন কিন্তু এর পরের ক্লাসে আপনি সহজে বুঝতে পারবেন না। যদি এই ক্লাসে কেউ নতুন হয়ে থাকেন তাহলে তাদের জন্য যেটা বলবো, অবশ্যই আগের ক্লাসটা দেখে আসবেন। আর যদি একেবারেই নতুন হন, যেটা আমাদের বেজ 4-এ অলরেডি একটা বেজ আমরা চালু করতে যাচ্ছি। বেজ 4-এ অনেকেই জয়েন করেছেন। তো যারা বেজ 4-এ আছেন তাদের জন্য কিন্তু এখনো আমাদের ক্লাস শুরু হয়নি। আমি চেষ্টা করবো 11টার দিকে একটা মিটিং দেওয়ার। আজকে কিন্তু মিটিং এর কথা ছিল। এরপরে আমরা আগামী শুক্রবার থেকে ইনশাল্লাহ ক্লাস নেওয়ার চেষ্টা করবো বেজ 4-এর। তো যারা বেজ 4-এ আছেন তারা কিন্তু শুরু থেকেই পাবেন। শুরুর দিকের ক্লাসগুলো না বুঝলে কিন্তু মাঝখান থেকে বোঝা আসবে না। তো যাই হোক, আমরা এই যে অ্যাট্রিবিউট নিয়ে যে কথাটা বলছিলাম গত ক্লাসে, যে ফন্ট ট্যাগের সাথে নির্দিষ্ট যে অ্যাট্রিবিউটটা আছে ফেস, এটা অবশ্যই ফন্ট ট্যাগের সাথে বসে। হ্যাঁ, না হলে ফন্ট ট্যাগের আলাদা কোনো কাজ আমরা দেখতে পাই না। এই যে ফেস অ্যাট্রিবিউটের মধ্যে যখন আমরা বিভিন্ন ধরনের ফন্টের নাম দিব, তখন আমাদের এই ফন্টটা কিন্তু বিভিন্ন স্টাইল হয়ে যাবে। একজন গ্রুপে প্রশ্ন করেছেন যে আমার মাইক্রোসফট ওয়ার্ডটা আসছে না এবং মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমি এই ফন্টটা এখানে করতে পারতেছি না, মানে কপি করে দিতে পারতেছি না। দিতে না পারলে সমস্যা নাই, আপনি আপাতত এতটুকু থাকেন। এটা আমি আরেকটা জিনিস দেখাইছিলাম, যারা এই মাইক্রোসফট ওয়ার্ড যাদের নাই, তারা রাইট বাটন ক্লিক করে নিউতে যাওয়ার পরে ওয়ার্ড ড্রাইভ ডকুমেন্ট নামে একটা অপশন পাবেন। ওয়ার্ড ড্রাইভ, এখন আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ড্রাইভ ডকুমেন্ট নামের একটা অপশন পাবেন। সেটাতে ক্লিক করলে আপনারা একটা মাইক্রোসফট ওয়ার্ড এর মতো কিছুটা একটা সফটওয়্যার পাবেন। সেখান থেকেও আপনারা চাইলে এটা করতে পারেন, আপনি কপি করে আনতে পারেন। এরপরও যদি না হয় সমস্যা নাই, এটা সিম্পল একটা কাজ। আমরা যখন আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব তখন দেখবো আমরা গুগল থেকে কিভাবে ফন্ট গুলো ইউজ করতে হয়, তখন আমাদের এখান থেকে কপি করে নিতে হবে না। হ্যাঁ, ঠিক আছে। তাইলে এবার আমরা বেস 3-র যে একটা ফাইল ক্রিয়েট করব, চতুর্থ ফাইল নামে। আজকে রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে আমরা ক্লাস 4, আজকে হচ্ছে ক্লাস 4, এরপরে হচ্ছে .html। এবার এটা আমরা কি করব, এটা ফার্স্টে ব্রাউজারে ওপেন করি। এটা এভাবে আসছে খালি। আমরা এটাকে এডিটর ওপেন করব, রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এগুলো আমি একটু কেটে দিই। ক্লাস 4-এ আছি আমরা। আমি স্ট্রাকচারটা অন্য একটা ক্লাস থেকে কপি করে আনবো। আপনারা কপি করবেন না, ঠিক আছে। আপনারা যেটা করবেন, এগুলো অবশ্যই লিখবেন হাত চালু হওয়ার জন্য। আমরা দু একটা ক্লাস পরে কিভাবে সহজে লিখতে পারা যায় কোডগুলো, সেটা নিয়ে আলোচনা করব। আপাতত লিখেন।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্লাস 4। তাহলে আমাদের এটা হচ্ছে মূল স্ট্রাকচার। আমরা বডির ভিতরে কাজ করব। আমরা আজকেও অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো, তবে আমরা ভিন্ন ট্যাগ দেখব। আমি গত ক্লাস এবং এর আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম, যে বলছিলাম দু ধরনের ট্যাগ নিয়ে আমরা কাজ করব। একটা হচ্ছে কন্টেইনার, আর একটা হচ্ছে এমটি। দু ধরনের ট্যাগ আছে। তো কন্টেইনার ট্যাগ কোনটা? এই যে হেড ট্যাগ, এটা একটা কন্টেইনার, বোর্ড একটা কন্টেইনার, মানে যেটার ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে। এমটি ট্যাগ কোনটা? আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি। এমটি ট্যাগ যেমন বিআর ট্যাগ, এটা একটা এমটি ট্যাগ। যেমন বিআর, এটা দেখতে ক্লোজিং এর মতো এবং শেষের দিকে একটা স্ল্যাশ থাকে। একটাই ট্যাগ থাকে, এটার মাঝখানে কিছু থাকে না। এটা হচ্ছে একটা এমটি ট্যাগ। তাহলে সেম ভাবে এই আরেকটা এমটি ট্যাগ আজকে দেখবো আমরা। এটার নাম হচ্ছে ইমেজ, আইএমজি ট্যাগ। আইএমজি এতটুক। এই আইএমজি ট্যাগটা দেখেন, এটা কিন্তু কালার আসছে না। কারণটা কি? এই যে লাস্টে আমরা স্ল্যাশটা দিই নাই, এখন যখন স্ল্যাশ দিয়েছি আমাদের কি আসছে? কালারটা আসছে। তার মানে এটা একটাই ট্যাগ, এটা কোনো ক্লোজিং ট্যাগ নাই। গত ক্লাসে আমরা যে অ্যাট্রিবিউট নিয়ে যে কথাটা বলছিলাম, আমি যদি ক্লাস 3-তে যাই, দেখেন আমাদের ক্লাস 3-তে এই যে ফন্টের সাথে ফেস নামের অ্যাট্রিবিউট বসেছে। তার মানে ফেসটা হচ্ছে ফন্ট ট্যাগের সাথে নির্দিষ্ট, এই অ্যাট্রিবিউটটা ফন্ট ট্যাগের সাথে বসবেই। সেম ভাবে আমাদের ক্লাস 4 এর এই যে ইমেজ আছে, ইমেজ কিন্তু কিছু কাজ মানে কোনো অ্যাট্রিবিউট ছাড়া কোনো কাজ করবে না। যেমন আমরা যদি ব্রাউজারে যে ক্লাস 4 এর এটা যদি রিফ্রেশ দিই, দেখতে পাবেন যে এখানে কন্টেইনার এমটি গুলো শো করতেছে। এটা হচ্ছে এই যে লিখছি যে সেটা, ঠিক আছে? এগুলোকে আমরা কমেন্ট করে রাখি। কমেন্টে আমরা দেখেছি গত ক্লাসে, কমেন্টে দেখেছি আমরা এভাবে দুইটা হাইফেন দিব, তারপরে হচ্ছে লাস্টে গিয়ে আবার দুইটা হাইফেন দিয়ে অ্যাঙ্গেল ব্রেকেট দিব। তাহলে এই যে কন্টেইনার এমটি লিখছি, এগুলো কিন্তু এখন আমি যদি সেভ দিয়ে কন্ট্রোল এস, এখানে এসে যদি রিলোড দিই কন্ট্রোল আর, তাহলে কিন্তু এটা চলে যাবে। আচ্ছা, তাহলে এই যে যেটা আইএমজি এর কথা যেটা বললাম, আইএমজি এমন একটা ট্যাগ, এটা কিন্তু আমরা সেভ করার পরেও আমাদের এখানে কিছু কিছু শো করতেছে না। তার মানে এটা অ্যাট্রিবিউট ছাড়া কাজ করে না। এটার সাথে একটা নির্দিষ্ট একটা কি আছে? অ্যাট্রিবিউট আছে। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এস আর সি, সমান চিহ্ন, দুইটা কোটেশন চিহ্ন। এই যে একটাই ট্যাগ, এই ট্যাগের সাথে যদি কন্টেইনার ট্যাগের সাথে যদি অ্যাট্রিবিউট বসে, তখন কিন্তু ওপেনিং ট্যাগের সাথে বসে। যেমন আমরা গত ক্লাসে দেখছি এই যে ফন্ট ট্যাগ, এটা কিন্তু ওপেনিং ট্যাগের সাথে অ্যাট্রিবিউটটা বসছিল। ক্লোজিং ট্যাগে কিন্তু কিছু নাই। ওপেনিং ট্যাগের অ্যাঙ্গেল ব্র্যাকেটের আগে অ্যাট্রিবিউট গুলো বসবে। কিন্তু এটাতে একটাই ট্যাগ, এটাতে এই যে আইএনজির পরে অ্যাঙ্গেল ব্র্যাকেটের আগে স্ল্যাশের আগে দুদিকে স্পেস দিবেন, ঠিক আছে? এর মাঝখানে যত ধরনের অ্যাট্রিবিউট আপনারা বসাইতে পারবেন। আচ্ছা, তাহলে একটা অ্যাট্রিবিউট বসালাম এসআরসি। এটা মানে সোর্স। সোর্স মানে হচ্ছে কি? এই যে ইমেজটা, আইএমজি ট্যাগ মানে হচ্ছে ইমেজকে শো করানোর জন্য এই ট্যাগটা ব্যবহার করি আমরা। এখন এই যে ইমেজটা আমরা শো করাবো, ইমেজটা কোন জায়গা থেকে শো করাবো সেটা এই ভ্যালুতে বলে দিব। অ্যাট্রিবিউটের ভ্যালু এটাতে আমরা বলে দিব। তাহলে আমরা কিভাবে বলবো? এই জায়গায় আমরা বলতে হবে, আগে তো আমাদের একটা ইমেজ লাগবে। দেখেন আমরা কিন্তু এই ফোল্ডারে আছি, এই যে 4 নাম্বার ফাইলে আমরা আছি। তাহলে আমি প্রথমে যেটা করব, আমাদের ব্রাউজার থেকে একটা ট্যাব নিয়ে আলাদা করে একটা ইমেজ আমি নিয়ে আসবো। তো ইমেজ নিয়ে আসার জন্য যেটা করবেন, আপনারা কপিরাইট ফ্রি ইমেজ গুলো আনবেন, ঠিক আছে? কপিরাইট ফ্রি, কিন্তু নর্মালি ইমেজ আনলে কিন্তু কপিরাইট ধরে গুগলে। তো যে কোনো কাজ করার সময় ওয়েবসাইটে খেয়াল রাখতে হবে, কপিরাইট ফ্রি ওয়েবসাইট গুলো আমরা ব্যবহার করব। তাহলে আপনাকে যেটা করতে হবে, যে এখানে লিখতে হবে কপিরাইট কপিরাইট ফ্রি, এই যে মিউজিক আসছে এখানে, ঠিক আছে? কপিরাইট বিডি, এই যে কপিরাইট ফ্রি ইমেজ, এটাতে ক্লিক করবেন। তাহলে কপিরাইট ফ্রি ইমেজের অনেকগুলো ওয়েবসাইট আসবে, যেগুলো পপুলার ওয়েবসাইট সেগুলো চলে আসবে। প্রথমে যেটা আসছে পিক্সাবে, এটা থেকে নিতে পারেন। হ্যাঁ, pixels.com আছে, আরো অনেকগুলো আছে। তো এই যে পিক্সেলস আছে, তো ধরেন আমি এই পিক্সাবে থেকে নিই, এটাতে ক্লিক করব। এটা থেকে যদি কোনো একটা ইমেজ নেন, সেই ইমেজটা কপিরাইট ফ্রি হবে এবং সেটা গুগলে আপনার কপিরাইট ধরবে না। আচ্ছা, তাহলে আমি যদি এই জায়গা থেকে যদি একটা ইমেজ নিই, ধরেন আমরা নরমালি একটা ইমেজ নিব, ধরেন এই ফ্লাওয়ারটা নিই। এটাতে ক্লিক করে আমরা সেভ, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজে যাব। যাওয়ার পরে আমরা এটা ধরেন ব্রাউজারে সেভ করতে পারি, বা আমরা যেই ফোল্ডারে আছে, এখন এই যেদিকে ফোল্ডার গুলো দেখাচ্ছে HTML বেজ 3 তে আছি, এটাতে আপনি সেভ করতে পারেন, অথবা
আপনি ব্রাউজারে সেভ করতে পারেন, যে কোনো জায়গা থেকে সেভ করে সেই জায়গা থেকে আবার নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। তো এটাতে জাস্ট নর্মালি আমরা এভাবে সেভ করে দিব। সেভ করার পরে এভাবে সেভ দিব, এটা অলরেডি সেভ হয়ে গেছে আমাদের, এটা আমাদের দরকার নাই। এখন আমরা যদি এবার যে ফোল্ডারে আমরা এই যে ফোল্ডারে আমরা এটা সেভ করেছি, এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে এটা রিনেম করব। রিনেমটা এই যে হাবিজাবি আসছে সেটা আমরা বাদ দিয়ে ধরেন 001 এতটুকু দিলাম। আমরা কিন্তু এক্সটেনশনের ব্যাপারটা জানি। এক্সটেনশন বিশেষ করে পিকচারের ক্ষেত্রে আপনারা জেপিজি, পিএনজি, জেপিইজি এগুলো নেবেন, ঠিক আছে। এটা এখানে ডব্লিউইবিপি এই সাইড থেকে নিলে এটা আসতেছে, সমস্যা নেই, এটা আপাতত আমরা রাখি। এটাও একটা পিকচারের একটা এক্সটেনশন, এটা লাগবে, এটা ছাড়া এটা যদি কেটে দেন তাহলে পিকচারটা শো হবে না। রিনেম হচ্ছে আগেরটা, এগুলো প্রথম ক্লাস আমরা বলছি এক্সটেনশনের ব্যাপারটা। এবার যদি এটা ক্লিক করেন তাহলে এটা পিকচারের নামটা নরমাল চলে আসছে, হ্যাঁ, ছোট করে। এবার দেখেন এটাতে ক্লিক করা অবস্থায় রাইট বাটন ক্লিক করে আপনি রিনেমে যাবেন, কন্ট্রোল এ দিবেন কিবোর্ড থেকে, তাহলে পুরোটা কপি হবে। কন্ট্রোল সি দিবেন, এটা কি হবে, পুরোটা সিলেক্ট হবে। কন্ট্রোল এ দিলে, কন্ট্রোল সি দিলে এটা কপি হবে। তারপর এডিটরে গিয়ে এই যে সোর্স আসে, সোর্সের ভ্যালু হিসেবে এই জায়গায় এটা পুরোটা দিয়ে দিবেন। এই যে 001.webp, এটা হচ্ছে আমাদের পিকচারের নাম। এখন পিকচারটা কোথায় আছে দেখেন, এটা হচ্ছে আমরা যে ফাইলে আছি। আমরা কোন ফাইলে আছি? ক্লাস 4 এ। এই যে ক্লাস 4, এটা এই ফাইলে আমরা আছি। তো একই ফোল্ডারে যদি এই পিকচারটা থাকে, এটাকে এই ফাইলের পাশাপাশি ধরা হয়। মানে এই পিকচারটা কিন্তু এখন এই ফাইলের পাশেই আছে। যদি বা এই ফাইলের পাশে কি ক্লাস 3 আছে, এরপরে ক্লাস 2 আছে, কিন্তু একই ফোল্ডারের মধ্যে থাকলে এটাকে পাশে ধরা হয়। মানে প্রত্যেকটা কিন্তু পাশাপাশি আছে ফাইলগুলা, ঠিক আছে। তাহলে পিকচারটা ক্লাস 4 এ কি আছে? পাশাপাশি আছে। পাশাপাশি থাকলে এডিটরের মধ্যে কিছু লিখতে হবে না, জাস্ট এভাবে মানে একই ফোল্ডারের মধ্যে থাকবে। তখন সোর্সের মধ্যে এসআরসি মানে সোর্স ভ্যালুতে জাস্ট রিনেমটা লিখে দিবেন, কোনটা? পিকচারের। এখন সেভ দিবেন। সেভ দেওয়ার পরে ব্রাউজারে গিয়ে যখন রিলোড দিবেন তখন দেখবেন এই যে পিকচারটা ব্রাউজারে চলে আসছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা অনেক বড় হয়ে আসছে, আমাদের মনে করেন এটা ছোট করতে হবে। ছোট করতে গেলে এই যে সোর্সের যেটা সোর্সের অ্যাট্রিবিউট যেখানে শেষ হয়েছে, একটা স্পেস দিয়ে আরেকটা অ্যাট্রিবিউট দিব আমরা, WIDTH, উইথ সমান চিহ্ন, কোটেশন চিহ্ন। একাধিক অ্যাট্রিবিউট কিন্তু একসাথে ব্যবহার করা যায়। আচ্ছা, তাহলে উইডের মধ্যে কি দিবেন? উইড ধরেন আমি 50 পিক্সেল দিলাম। এখন পিক্সেলটা কি? পিক্সেলের সংক্ষিপ্ত রূপ লিখবেন পিএক্স। পিক্সেলটা কি? এটা হচ্ছে পরিমাপের একক। এই যে আমাদের ব্রাউজারের পুরো জায়গাটা আছে, বডির মধ্যে পুরো জায়গাটা, এটা পরিমাপ করা হয় পিক্সেলস দিয়ে, ঠিক আছে। আমরা যে ইঞ্চি মিটার দিয়ে বিভিন্ন জায়গা পরিমাপ করি, এই যে ব্রাউজারের যে জায়গাটা আছে, আপাতত এতটুকু বুঝলে হবে যে ব্রাউজারের যে জায়গাটা আছে এটা পরিমাপ করা হয় কি দিয়ে? পিক্সেলস দিয়ে। পিক্সেলস 50 পিক্সেলস ধরেন, তাহলে 50 পিএক্স দিবেন উইডের মধ্যে। এখন যদি আমি ব্রাউজারে গিয়ে যদি রিলোড দিই, আচ্ছা, এটা যেহেতু পিকচারে আছে, পিকচারের রাইট বাটন ক্লিক করলে কিন্তু রিলোডটা আসবে না, ঠিক আছে। এটা কিন্তু পিকচারের অপশন গুলো আসবে। আপনারা যেটা করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিবেন, তাহলে দেখবেন এটা অনেক ছোট হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে 50 পিক্সেল। যদি আপনি 50% দিতে পারেন, ধরেন পার্সেন্ট, এই যে পার্সেন্ট, এখন দেখেন আমি রিলোড দিই, এখন দেখেন মানে ব্রাউজারের এক পাশ থেকে 50%টা নিয়েছে আর কি। এটা 50%, এটা 50%, ঠিক আছে। এভাবে পার্সেন্ট দিয়েও দেওয়া যায়, তবে আমরা পিক্সেল ইউজ করব যেন আমাদের সুবিধা মতো জায়গায় আমরা বসাতে পারি। তো ধরেন আমি এখানে ধরেন 200 পিক্সেল দিব, তাহলে কি হবে? 200 পিএক্স। এখন যদি রিলোড দিই দেখবেন এতটুকু শো হয়েছে, হ্যাঁ। আচ্ছা, একটু জুম করি, তাহলে এখন দেখেন পিকচারটা যদি আপনি হাইট ইউজ করতে পারেন, হাইট যদি ইউজ করেন, যদি উইড ইউজ করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি চারিদিকে নিয়ে নিবে। হ্যাঁ, এটা হচ্ছে উইড, পাশাপাশি হচ্ছে উইড। হাইটটাও অটোমেটিক্যালি যতটুকু লাগে, মানে পিকচারটা সুন্দর দেখার জন্য যতটুকু লাগে ততটুকু নিয়ে নিবে। কিন্তু আপনি যদি হাই ইউজ করেন, হাইট, হাইট HEIGHT, এটা, হ্যাঁ, মনে রাখবেন, সমান চিহ্ন। আচ্ছা, হাইট যদি আপনি ইউজ করেন, ধরেন হাইট আপনি দিয়েছেন যে ধরেন একটা দিলেন 100 পিএক্স। এখন কি হবে দেখেন, একটু বিগড়ে যায় হাইটটা, কিন্তু অনেক সময় ব্যতিক্রম হয়ে যায়। এই যে উইডটা বাড়তি অবস্থায় হলো, হাইটটা বেড়ে গেল, হ্যাঁ। তো এই জন্য হাইটটা কিন্তু অটো, সাধারণত আমরা অটো নিয়ে রাখি। এর বেশি কিছু যদি আপনাকে পিকচারটাকে বেশি কিছু মানে ডিজাইন করতে হয়, তখন আমরা সিএসএস দিয়ে করবো। এগুলা সাধারণত আমরা উইডটা বেশি ব্যবহার করি, ঠিক আছে।
ধরেন আমরা হাইট এবং উইডথ একই রাখি, তাহলে পিকচারটা মোটামুটি সুন্দর দেখা যাবে, 200 আচ্ছা, তাও কিন্তু সুন্দর দেখা যাচ্ছে না, কারণ উইডথটা একটু বেশি দরকার হয়, ঠিক আছে, নাহলে সুন্দর হয় না। ধরেন আমি উইডথটা তাহলে 250 করে দিলাম, উইডথ 250 করে দিয়েছি পাশাপাশি। এখন দেখেন এখন ঠিক আছে, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। উইডথটা একটু বেশি লাগে, হাইটটা একটু কম থাকতে হয়, তাইলে পিকচারটা ভালো করে দেখা যায়। আচ্ছা, এখন জিনিসটা দেখেন, আমাদের মূল জায়গা হচ্ছে এই যে সোর্সটা বুঝতে হবে আমাদের, সোর্সটা। এখন আমি বলছিলাম যে কি, এই যে ফাইল, যে ফাইল আমরা কাজ করতেছি সেই ফাইলের পাশেই যখন আছে, তাহলে জাস্ট আমাদের এখানে সোর্সের মধ্যে এই নামটা লিখে দিলে হয়ে যাবে। কিন্তু যখন ধরেন আমাদের এই ফোল্ডারের মধ্যে আমরা অনেকগুলো পিকচার থাকতে পারে, ফাইল থাকতে পারে, তখন পিকচার গুলোকে আলাদা করে রাখার জন্য যদি আমি একটা ফোল্ডার করি, ধরেন এই ফোল্ডারে আমরা রাখবো, এটা নাম দিব ফটো, এই ফোল্ডারের নামটা দিলাম ফটো, ঠিক আছে। এখন আমি যেটা করব, আমাদের যা ফোল্ডারের মানে যতগুলো পিকচার লাগবে, পিকচার গুলো আমরা এই ফটো ফোল্ডারে রাখবো। তাহলে এটাতে এইভাবে যদি আমি মুভ করে দিই, এটা কিন্তু এইভাবে এখানে চলে গেছে, হ্যাঁ। অথবা আপনি যেটা করবেন, দেখেন, আপনি যেটা করবেন এই এটা থেকে কাট করবেন, এই ফোল্ডারের ভিতরে গিয়ে পেস্ট করবেন। যদি একেবারে নতুন হন তাহলে এভাবে করবেন, এটা ফোল্ডারের ভিতরে চলে যাবে। এখন যদি আমি ব্রাউজারে এসে রিলোড দিই, দেখবেন এই পিকচারটা পাচ্ছে না, হ্যাঁ। কেন? এই যে আমাদের এডিটরে একটা কথা বললাম আমি, এই যে আমাদের ফাইলের পাশেই পিকচারটা ছিল, যদি এভাবে থাকে তখন এটা জাস্ট নামটা দিয়ে দিলে হয়। বাট এখন কিন্তু ফাইলের পাশে কিন্তু পিকচারটা নাই, ফাইলের পাশে এখন ফোল্ডারটা আছে বা অন্যান্য ফাইলগুলো আছে, সাথে এই ফোল্ডারটা আছে। তাহলে ফোল্ডারের ভিতরে কিন্তু পিকচারটা আছে, তখন ব্রাউজারকে বলে দিতে হবে যে এই তুমি যে ফাইলে আছো সেই ফাইলের পাশে একটা ফটো নামের একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে এই 001.webp নামে একটা পিকচার আছে। তাহলে এটা কিভাবে বলতে হবে, এই ফাইলের পাশে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে এই যে ফাইলের পাশে কি ফোল্ডার আছে, ফটো নামের ফোল্ডারটা আছে। এখানে বড় হাতে ছোট হাতের সমস্যা নেই, ঠিক আছে। এই যে ফটো নামের ফোল্ডারটা আছে, তারপরে কি আছে, ফোল্ডারের ভিতরে পিকচারটা আছে, অর্থাৎ ফটো নামের এটা ফোল্ডারের নামটা লিখতে হবে, তারপর একটা স্ল্যাশ দিতে হবে, ফ্রন্ট স্ল্যাশ, স্ল্যাশ দেওয়ার পরে এই পিকচারের নামটা দিতে হবে। এখন যদি আমি সেভ দিয়ে যদি ব্রাউজারে গিয়ে যদি রিলোড দিই, দেখেন পিকচারটা আবার পাচ্ছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, এই যে যদি ফাইলের পাশাপাশি থাকে জাস্ট নামটা লিখে দিলে হয়, কিন্তু যদি এর পাশে একটা ফোল্ডার করে রাখতে যাই, তাহলে প্রথমে ফোল্ডারটার নামটা দিতে হবে, ফোল্ডারে যে নামটা, যে নামে আপনি ফোল্ডারটা করবেন, তারপরে কি করবেন, একটা স্ল্যাশ দিবেন, তারপরে পিকচারের নামটা দিবেন, ঠিক আছে, তাহলে এভাবে পাবে। এখন যদি আপনি যদি এর ভিতরে আরেকটা ফোল্ডার করেন, তাহলে এখানে গিয়ে কি করতে হবে, প্রথমে প্রথম ফোল্ডারের নাম স্ল্যাশ, এরপরে ভিতরের ফোল্ডারের নাম, তারপর হচ্ছে কি পিকচারটা, এভাবে দিতে হবে, হ্যাঁ। এভাবে করে আমরা ইমেজটাকে শুরু করাবো। প্রথম কথা হচ্ছে আমরা এভাবে পাশাপাশি রাখবো অথবা একটা ফোল্ডারের ভিতরে রাখবো। আচ্ছা, বাহিরে থাকলে একটা সমস্যা একটা আছে, সেটা আপাতত না বলি, কঠিন হয়ে যাবে অনেক সময়। আপাতত এতটুকুই আজকে আমরা বুঝবো। তাহলে অ্যাট্রিবিউট কি জিনিস আমরা আস্তে আস্তে আরো ভালো করে বুঝতেছি। গত ক্লাসে একটু করে বুঝছিলাম যে অ্যাট্রিবিউট হচ্ছে কোন ট্যাগের সাথে বসে অনেক ধরনের কাজ করে, সেগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট। এখানে তিনটা অ্যাট্রিবিউট নিয়ে আমরা কাজ করছি। একটা হচ্ছে সোর্স, এটা ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট, এটা হচ্ছে ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট, কারণ এই অ্যাট্রিবিউট ছাড়া আপনি ইমেজকে দেখাতে পারবেন না। কোন জায়গায় ইমেজটা আছে সেটা এই সোর্সের মধ্যে এই ভ্যালুতে বলে দিতে হবে। এরপরে উইড, উইড দিয়ে আমরা এটাকে ছোট করে, হাইট দিয়ে আমরা নির্দিষ্টভাবে জায়গার মধ্যে পিকচারটাকে বসাই আর কি। তাহলে আপাতত পিকচারের কাজটা এতটুকুই। এরপরে যদি আপনারা একটু প্র্যাকটিস করবেন, এই জিনিসটা প্র্যাকটিস হলে আমরা আরো ইমেজের সোর্স নিয়ে আরো অনেকগুলো কথা আছে, সেগুলো পরের ক্লাসগুলোতে বলবো। এবার ধরেন আমি আরেকটা জিনিস দেখা আজকে আপনাদেরকে, এটা হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট নামে দুইটা ট্যাগ আছে, সেগুলো দেখায়। অর্ডার লিস্ট হচ্ছে ইউএল, এই জিনিসটা আমি যদি দুইটা ট্যাগ লিখে দিই, ধরেন এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট জাতীয় ট্যাগ, সেজন্য এগুলো একসাথে একটার পর একটা বলতেছি। উএল, উএল কে আমরা কি করব, ক্লোজ করব। উএল, এই জিনিসটা হচ্ছে উএল মানে হচ্ছে ওপেনিং, এটা ক্লোজিং ট্যাগ। উএল মানে হচ্ছে অর্ডার লিস্ট। এখন অর্ডার লিস্টটা কি জিনিস আমি একটু এখানে লিখি আগে, দেখেন এটা একটা অর্ডার। আমরা যেখানে কন্টেইনার, এই জায়গায় যদি আমি এগুলো বাদ দিয়ে যদি এইভাবে লিখি HTML, এরপরে যদি লিখি ধরেন CSS, আমরা যেগুলো শিখবো, এই যে এরপরে যদি লিখি বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ, এরপরে যদি লিখি আমরা আচ্ছা, এরপরে যদি আমরা লিখি PHP, এরপরে ধরেন জাভাস্ক্রিপ্ট,
আচ্ছা, এই যে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা যে এখানে মানে লিস্টের আইটেম লিখছি, এগুলো কিন্তু একটা নিচে একটা লিখছি, এই জিনিসটাকে লিস্ট বলা হয়। হ্যাঁ, এটাকে লিস্ট বলা হয়। তাহলে এই লিস্টটা একটা পর একটা, এটা চাইলে অর্ডার লিস্ট হতে পারে, আনঅর্ডার লিস্ট হতে পারে। এখন যেটা দেখছি কিছু দ্বারা, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। যদি আমি এখানে লিখতাম এক, এখানে লিখতাম দুই, এভাবে যদি দিতাম, তাহলে কিন্তু এটা কি হতো, এটা এটা হচ্ছে অর্ডার লিস্ট। এভাবে তিন, চার, পাঁচ, এটা হচ্ছে অর্ডার লিস্ট। আর এটা যদি না দিই বা বিভিন্ন ধরনের সাইন ইউজ করতে পারি, টিক চিহ্ন বা অন্য কিছু বা চার্কেল, তখন সেটা হবে কি আনঅর্ডার লিস্ট। তাহলে এই যে এটা কিভাবে অর্ডার লিস্ট বলতে 1 2 3 যেটা, সেটা আমরা উএল দিয়ে শুরু করি। এখন এই যে লিস্টের মধ্যে এই যে যেটা আছে, সেটা হচ্ছে এক একটা কি, এক একটা আইটেম, পুরোটা মিলে একটা লিস্ট। আর এই এক একটা লাইন হচ্ছে এক একটা আইটেম। তাহলে এই উএলটা লিস্ট মানে অর্ডার লিস্টের জন্য ওয়েল ইউজ করব, ভিতরের আইটেম গুলোর জন্য এলআই ইউজ করব। এলআই মানে লিস্ট আইটেম, এল আই, এলআই মানে লিস্ট আইটেম। এটা ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, যেহেতু কন্টেইনার ট্যাগ এভাবে থাকবে। এর মাঝখানে যদি দেখেন, আমি যদি এখন কি করি, এখান থেকে এটা কপি করে যদি এখানে দিই এইচটিএমএল, তারপর এখানে কার্সর রাখবেন, আপনারা এখানে কার্সর রাখবেন। কার্সর রাখার পরে কন্ট্রোল ডি দিবেন, এগুলো লিস্ট গুলো নিচের দিকে নামবে, মানে কপি হবে প্রত্যেকটা লাইন। তাহলে এখানে যদি আমরা লিখি সিএসএস, এখন এখানে যদি লিখি পিএইচপি, এখানে যদি লিখি আমরা ধরেন জাভা, হ্যাঁ এভাবে লিখলাম। তাহলে এই চারটা লিস্ট এখন যদি আমি ব্রাউজারে গিয়ে যদি রিলোড দিই, তাহলে দেখতে পাবেন এই যে এখানে কি আসছে, নিচের দিকে একটু বড় করি, এই যে এখানে লিস্টটা আসছে। যেহেতু উএল ইউজ করেছি আমরা, উএল অর্ডার লিস্ট, হ্যাঁ লিস্ট আইটেম গুলো 1 2 3টা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। হ্যাঁ, আমরা চাইলে এখানে এগুলোকে কি করতে পারি, এই চেঞ্জ করতে পারি 1 2 3 কে কিভাবে, এই যে উএল যেটা আছে এটার ওপেনিং থেকে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। অলরেডি অ্যাট্রিবিউট কি জিনিস আমরা দেখতেছি বারবার। তাহলে এখন টাইপ নামের একটা অ্যাট্রিবিউট আছে, এটাতে ব্যবহার হয় টাইপ। প্রথম ট্যাগের সাথে এটা লিখবেন উএল এর। টাইপের মধ্যে যদি আমরা লিখে দিই বড় হাতের এ যদি দিই, তাহলে দেখেন এখন যদি সেভ দিয়ে যখন এখানে রিলোড দিব, দেখেন এটা এবিসিডি হয়ে গেছে। হ্যাঁ, আমরা যদি এখানে ছোট হাতের এ দিই, সেভ দিয়ে যখন আমরা রিলোড দিব, এখন দেখেন ছোট হাতের এ হয়ে গেছে। এখানে যদি আমরা ছোট হাতের আই দিই, সেভ দিয়ে যখন আমরা রিলোড দিব, দেখেন এটা রোমান সংখ্যা হয়ে গেছে। রোমান সংখ্যাগুলোকে বড় হাতে লেখা যায়, বড় হাতের আই দিলে, আপনি যখন বড় হাতের আই দিবেন টাইপের মান, তখন দেখবেন রিলোড দিলে বড় হাতের রোমান সংখ্যাগুলো হবে। এভাবে আমরা এই অল্প কয়েকটা কাজ সেখানে করতে পারি। এখন যদি কোনো টাইপে না দিই, তখন কিন্তু 1 2 3 নেই। আর যদি আপনি 1 দেন, তাও কিন্তু 1 2 3টা নিয়ে নিবে। দেখেন এটা কিছু না দিলেও 1 2 3 নিয়েছিল। আর এখন টাইপের যখন আমরা নিয়েছি, এখন কথা হচ্ছে যদি আমি যদি এই 1 2 3 কে যদি এভাবে চাই, যেটা 1 থেকে না, এটা 10 থেকে শুরু করবো, 11 থেকে শুরু করবো, তখন এখানে এই টাইপ নামের অ্যাট্রিবিউটটাকে চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে স্টার্ট। স্টার্ট নামের একটা অ্যাট্রিবিউট আছে, দেখেন স্টার্টের মধ্যে যদি আপনি এখানে ধরেন 11 দিয়ে দিলাম স্টার্টের মধ্যে, তখন দেখবেন এটা কিন্তু 11 থেকে শুরু করবে, 11 থেকে। হ্যাঁ, স্টার্টের মধ্যে যদি আপনি 50 দিয়ে দেন, 50, তাহলে 50 সহকারে হবে 50, যেটা দিবেন সেটা সহকারে এখান থেকে শুরু হবে, 50 থেকে শুরু করবে। 51 থেকে শুরু করতে গেলে আপনি 51 দিবেন। স্টার্ট অ্যাট্রিবিউট, টাইপ অ্যাট্রিবিউটটা অটোমেটিকলি, এবং এটা টাইপটা চেঞ্জ করার জন্য, এবিসিডি বা মান সংখ্যা করার জন্য। এই অল্প কয়েকটা কাজ করা যায়। এর চাইতে বেশি কিছু করতে গেলে আমাদের সিএসএস এ যেতে হবে। এখন যদি আমি এখান থেকে এতটুকটা কপি করি, কপি করে ধরেন একটু নিচে নামাই, এটাকে আমরা আনঅর্ডার লিস্ট করব। আনঅর্ডার লিস্টের জায়গায় জাস্ট আনঅর্ডার মানে ইউ করে দিব, উ এর জায়গায় জাস্ট ইউ, উ এর জায়গায় ইউ করে দিলে এটা হয়ে যাবে আনঅর্ডার লিস্ট। এখন যদি আমি এই স্টারটা বাদ দিয়ে দিতে হবে প্রথমে, দেখেন এই আনঅর্ডার লিস্টের মধ্যে লিস্ট গুলো তো আইটেম আছেই। আমরা যখন রিলোড দিই, এই নিচে আসবে আনঅর্ডার লিস্ট, এটা কতগুলো বিন্দু দিয়ে আসছে। এই বিন্দুগুলো চাইলে আমরা চেঞ্জ করতে পারি ওই টাইপ নামের অ্যাট্রিবিউট দিয়ে। এটা কিন্তু অবশ্যই ট্যাগ থেকে একটা স্পেস দিয়ে লিখবেন অ্যাট্রিবিউটটা, নাহলে কাজ করবে না। তাহলে দেখেন টাইপ নামের অ্যাট্রিবিউটের মধ্যে যদি আমি লিখে দিই ধরেন ডিস্ক, ডিস্ক এই এটা যদি লিখে দিই ভ্যালুটা, তখন দেখেন এখানে রিলোড দিই, এই O2 যেটা নিয়েছে সেটা O2 ডিস্কটা O2 নিয়ে নেয়। এখানে যদি আমরা সার্কেল লিখে দিই, সার্কেল CIRCLE, তখন দেখেন রিলোড দিলাম, এটা কিন্তু এই ভিতরে ফাঁকা হয়ে গেছে, সার্কেল নিয়েছে। এখন যদি আমি যদি এখানে স্কয়ার লিখে দিই, স্কয়ার, স্কয়ার যদি লিখে দিই, এখানে দেখবেন রিলোড দিই, এই যে এগুলো স্কয়ার হয়ে গেছে। এই কয়েকটা কাজ আমরা চাইলে এখানে করতে পারি আনঅর্ডার এবং অর্ডার লিস্টের মধ্যে।
তো আজকে আমরা দুটো তিনটা ট্যাগ নিয়ে কথা বলেছি, বিশেষ করে যেহেতু এগুলোতে অ্যাট্রিবিউট আছে, একটু প্র্যাকটিসের ব্যাপার স্যাপার আছে, আপনারা প্র্যাকটিস করবেন। এবং আমরা বেজ 4 এর একটা মিটিং করব, সেজন্য এবং এবং আমার সময়টা আজকে একটু কম, আমি শিডিউলটা মিস না দেওয়ার জন্য আপনাদের ক্লাসটা নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই অবশ্যই আপনারা প্র্যাকটিসটা করবেন। যারা এই ক্লাসের নতুন, বেজ 4 থেকে যদি কেউ জয়েন করে থাকেন, তারা যেটা করবেন সেটা হচ্ছে, বেজ 4 এর ক্লাসটা আমাদের শুক্রবার থেকে শুরু হবে। তবে আমরা 11টায় মিটিং দিচ্ছি, মিটিং এ যদি কোনো প্রশ্ন থাকে করতে পারবেন, সেজন্য মিটিং এ জয়েন করতে পারেন। 11টা থেকে ইনশাল্লাহ মিটিং এ আপনারা দেখতে পাবেন বেজ 4 এর। তো যদি যদি বেজ 3 বা এর উপরের কোনো ক্লাসে হন, যদি নতুন হন, তাহলে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবেন। আর যারা রেগুলার করতেছেন ক্লাস, অবশ্যই প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।